গেলাম তো ঠিকই, কিন্তু না খেয়েই ফিরে আসতে হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাঞ্চা। গতকাল যতটা আনন্দ নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, আজকে কিন্তু ততটা আনন্দ নিয়ে একদমই শুরু করছি না। আজকে সকাল সকাল ঝনক ঘুম ভাঙিয়ে দিয়েছে। ওর পেটটা না আবার একটু প্রবলেম করেছে। দুদিন বাদে বাদে এরকম পেটের প্রবলেম কেমন রাগ হয় বলো তো। তারপরে আবার রাকেশ থাকবে না সারাদিন, ঝনককে নিয়ে আমি বাড়িতে একা। হঠাৎ করে যদি কিছু প্রবলেম হয় তখন কী করবো না করবো ভগবানই জানে। আর তাছাড়া আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার আরেকটা কারণ হলো, আমার শ্বশুরমশাই আজকে ডাক্তার দেখাতে যাবেন। 8:30টার সময় বেরোবেন। এখন 7:30 বাজে, আমি 6:30টার মধ্যে উঠে গেছি। আর রান্নার দিদিও আজকে খুব ভালোভাবেই তাড়াতাড়ি চলে এসছেন। আসলে রান্নার দিদির একটু ব্যস্ততা আছে, একটু তাড়াতাড়ি আসারই দরকার ছিল। রাকেশও বেরোবে অফিসে আর বাবাও বেরোবে ডাক্তার দেখাতে 8:30টার মধ্যে। ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজকর্ম একটু এগোচ্ছিলাম। আর ওইদিকে ঝনকেরও পেটটা প্রবলেম বলে ঝনকও ডেকে তুলে দিয়েছে আমাকে। মানে সব মিলিয়ে আজকে একেবারে খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। আজকে ছুটির দিন, আমারও ছুটি, ঝনকেরও ছুটি, কিন্তু একটু বেলা করে ঘুমাতে পারলাম না। ঝনক এমন চিৎকার করলো, পটি পেয়েছে, পটি করেছে যে করে চিৎকার, যে আমি তাড়াতাড়ি করে একদম ধরপড় করে উঠেছি। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি। আজকে সারাটা দিন কতটা সাফার করতে হবে জানি না ওকে নিয়ে। রাকেশ সারাদিন বাড়িতে থাকবে না, আমি একাই থাকবো। ওর কোনো যদি অসুবিধা হয় তখন সেটা আমাকেই দেখতে হবে। চলো এবার আস্তে আস্তে করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। ফল ছাড়া যে আমাদের একটা দিনও চলে না, তোমাদেরকে তো আগেই বলেছি। গতকাল রাত্রিবেলাই ফলগুলো গুছিয়ে রাখার দরকার ছিল, কিন্তু আর সময় হয়নি, তাই ব্যাগের মধ্যেই ছিল। তাই ভাবলাম সকালবেলা উঠে আগে আমি ফলগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে রাখি। যখন শীতকাল ছিল তখন কিন্তু এই ঝুড়ির মধ্যে আমি ঢাকা দিয়েই ফল রাখতাম, কিন্তু এখন গরম পড়ে যাওয়ার পর থেকে এই ফলের ঝুড়ির ঢাকাটা সবসময় খোলাই থাকে, ওটা ইউজ হয় না বললেই চলে। আর এই ব্যাগের মধ্যে ফল থাকলে তো নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য ঝুড়িতে ঢেলে রাখলাম। এবার জায়গা মতো রেখে দিই। ঝনক বুড়ো, তোর শরীরটা কেমন? হ্যাঁ, কি না? ঠিক নয়। কেন, কি হয়েছে? আরে বাচ্চা ব্যথা করছিল, পেটটা আমার ব্যথা করছিল। করছিল, এখন কি করছে? হ্যাঁ, এখনো করছে। তাহলে তো এখন হসপিটালে যেতে হবে, ইঞ্জেকশন নিতে। চলো। না না, ওষুধ খেয়ে খাবো। ওষুধ খেয়ে তো পেট ব্যথা কমবে না। হ্যাঁ, না, পেট থেকে তাহলে রক্ত বেরোবে। পেটে ইঞ্জেকশন দিলে পেট থেকে রক্ত বেরোবে? হ্যাঁ বলি বাবালি, তাহলে কি পেট ব্যথাটা কমে গেল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পেট ব্যথাটা কমে গেছে? হ্যাঁ। দেখো তো পেটুতে কোথায় ব্যথা, এইখানে না এইখানে না এইখানে না এইখানে, কোথায় ব্যথা? এখানে ব্যথাটা কমে গেছে। কমে গেছে? হ্যাঁ ইঞ্জেকশনের কথা শুনে হ্যাঁ। আমি এটাই ভেবেছিলাম, যেই আমি বলবো ইঞ্জেকশনের কথা সাথে সাথে বলবে পেটের ব্যথা অনেকক্ষণ আগেই কমে গেছে। রাকেশের যেহেতু আজ অফিস আছে, তাই জন্য বাবাকে আজকে আর ও নিয়ে যেতে পারলো না ডাক্তারের কাছে। সকাল সকাল দিদি এসে গেছে গাড়ি নিয়ে, মানে আমার ননদের কথা বলছি। আজকে দিদিই নিয়ে যাবে বাবাকে ডাক্তারের কাছে। আসলে এইমসে নাম লেখানো খুব টাফ ব্যাপার, নাম লেখানো গেছে, ওই জন্যই আজকের ডেটটাকে কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আমার শ্বশুরমশাইয়ের মারাত্মক কোনো রোগ না থাকলেও হালকা পাতলা একটু রোগ আছে যেগুলো বয়সকালে হয়, তাই জন্যই মাঝে মধ্যেই চেক আপে নিয়ে যাওয়া হয়। আমার শাশুড়ি মা যখন ক্যান্সার একেবারে লাস্ট স্টেজে ধরা পড়লো, তখন আর হাতের মধ্যে কিচ্ছু ছিল না, পুরোটাই হাতের বাইরে চলে গেছিল। তাই জন্য আমার শ্বশুরমশাইয়ের সাথে যেন এইরকম ঘটনা না ঘটে, সবসময় ওনাকে চেক আপের উপর রাখা হয়। বাবাকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি, বাবা খেয়ে বেরিয়ে গেছে। আমার চাপটা এখন একটু কম। এবার তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম। বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকলে একদম ভালো লাগে না। তোমাদের সেদিনকে অনেকবার বললাম ইন্ডাকশন কিনবো, কিন্তু কিনতে যাওয়া হলোই না। আর কবে যে কিনবো জানি না। আজ আমাদের সিলিন্ডারটা শেষ হলো। আমাদের ডাবল সিলিন্ডার হয়, একটা সিলিন্ডার সবসময় স্টকে থাকে। আর এর আগের বার যখন গ্যাস বুক করেছিলাম তখন ওই সব ঝামেলা হয়নি, তাই জন্য টাইম মতো পেয়ে গেছিলাম। এইবারে গ্যাস বুক করার পর দেখা যাক কতদিন পরে গ্যাসটা দিয়ে যায়, জানাবো তোমাদেরকে, সবটাই শেয়ার করব। মানে গ্যাস বুক করার কতদিন বাদে আমাদের এখানে গ্যাস আসছে। এই কাজটাতে আমি একদমই অপারদর্শী, তাই জন্য রাকেশ আর শিবানিদি দুজন মিলেই এটা সামলাচ্ছে। সিঁড়ির ল্যান্ডিংয়েই আমাদের স্টকের সিলিন্ডারটা থাকে। ওইখান থেকে দুটো স্টেপ তুলতে গিয়েই আমার বুকে একেবারে টান লেগে গেল, মাসেল পেন শুরু হয়ে গেল। তারপরে রাকেশ খুব বকা দিয়েছে, এবার নিজেই এসে সামলে দিচ্ছে ব্যাপারটা। সকাল থেকে আজকে একেবারে বিধ্বস্ত, একদিকে ঝনককে নিয়ে একদিকে আমার শ্বশুরমশাইকে নিয়ে বেরিয়ে গেছে। না না, শুধু ওইখানেটাই হেরেছিলাম, ওই দিকেরটা জানিনি। ঝনককে আজকে খুবই একটা ওর অপছন্দের খাবার খাইয়েছি। ঝনক সেটা খেতে গিয়ে আমাকে প্রচণ্ড বায়না করে জ্বালিয়েছে। এই জন্য সকালবেলা আজকে কী খেয়েছিস? হ্যাঁ, ওটা দুধ রুটি না, ওকে খাইয়েছি আজকে চিড়ে সেদ্ধ। ও তো জানে না সেটা ওরা মানে ওর সব কিছুই সাদা খাবার মানে দুধ রুটি খাবার। আর এখন আমি কী করছি দেখো তোমরা, গ্যাস শেষ হয়ে গেছিলো দেখলেই শিবানি হাফ রান্না করে দিয়ে চলে গেছে। হাফ রান্না বলতে হাফ
এটা করে দিয়ে চলে গেছে। এটা হলো সেই ভাতটা কালকে ছিল, ভাত ভাজা ফ্রাইড রাইসের মতো করে। আজকে একটু ডিম দিয়েছি বেশি করে। এটা রাকেশই মেন খাবে, আমি খাবো না, ও খাক, তারপরে যতটা থাকে রেখে দেবো। আর এটা করে তারপরে আমি আজকে একটু ঝনকের জন্য খাবার বানাবো। আমাদের আজকে হাঁসের ডিম করেছি। আসলে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই হাঁসের ডিম করেছি। আর ওর আজকে ডিম খাওয়া তো বারণই, হাঁসের ডিম তো বাদই দাও, ডিম খাওয়াই বাড়ার জন্য পেঁপে ঝিঙে যেগুলো আর কি হজম করা খুবই সহজ, সেগুলো দিয়ে একটু ঝোল করবো। আগে এটা ব্যবস্থা করে নিই, আর রাকেশ বেরিয়ে যাক, ওর অফিসে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ঝনকের খাবারটা তৈরি করবো। ঝিঙে আলু পোস্তটা খুব শিখেছে, ঝিঙে আলু পোস্তটা খুব শিখেছে। এটা খুব একটা আনহেলদি ব্রেকফাস্ট, আমি সেটা খুব ভালো মতোই জানি, কিন্তু জিনিস নষ্ট করতে একদম ভালো লাগে না। আর প্রত্যেক দিন পান্তা ভাত, আর পান্তা ভাত করলেও রাকেশ তো শুধু পান্তা ভাত খায়, পান্তা ভাত প্রচুর হয়ে যেত। এটা তাও প্রত্যেকে একটু একটু করে খেয়ে শেষ হয়ে যাবে। চিলি চিকেন নেই? চিলি চিকেন চিকেন এনেছো? চিলি চিকেন খাবে? তুমি তো আসো চিকেনের মতো চেহারা বেশ। আমি দেশি চিকেন, আর তুমি কি বলো তো? কক। বলে চলে গেল, দেখো হাইব্রিড না, তুমি কক না, তুমি ব্রয়লার মুরগি। এদিকে আসো, দিচ্ছি আলুর দম দিতে পারি, এখানে এসো। খাবে আলুর দম দিয়ে খাবে? একদম কোথায় তো ডিমের দাম। এটা আলুর দমের মতোই হয়েছে, দাও এদিকে আনো, সামনে আনো। একটু গ্রেভি দিয়ে দাও তাহলে। রোজ হেলদি খেতে খেতে যখন এরকম বোর হয়ে যাবে, মাঝে মধ্যে টুক করে একটু আনহেলদি খেয়ে নেবে, কিচ্ছু হবে না। অন করতে বাধ্য হলাম। পরশুদিন জামা কাপড় কেচেছিলে না, অনেক কাজ করেছিলে, কাজ করে তার ফলটা কি হয়েছে দেখি, এটা দেখাও। কোথায় ঢোকালে, কোথায় লুকালে? পকেটে? এই পকেটে কেন, কি 10 টাকা? সবাইকে একটু দেখাই, তোমার এখন পয়সা বেশি হয়ে গেছে। আরে এটা জামা কাপড়ের মধ্যে এটাও কাঁচা জামা কেচেছে। কাপড় ছিল না, নিচে ছিল কাঁচা টাকা। না, এটা কাঁচা না, এটা কাঁচা টাকা, এটাই রানীর এরকম অবস্থা হয় না। তুমি এটা কেচেছো, এটার সাথে জামা কাপড়ের সাথে কেচেছো। না। আর গীতা জামাই বলছে কাঁচা টাকা, আমি ভেবেছি যে পুজোতে বলে না কাঁচা টাকা, পয়সা ভেবেছি। তারপরে এটা যখন দিয়েছে আমার হাসি পেয়ে গেছে, এই যে কাঁচা টাকা, এটা হলো 10 টাকার নোট কাঁচা। তোমার কি বেশি পয়সা হয়ে গেছে? তো আমাকে কিছু দাও, দেবে? তুমি তো আমার আসল মালকিন, তোমার কাছ থেকে তো বিপদে টাকা নিই। নাটকটা কম করে করো, করে টাকা দাও। ঘুরতে যাবো, টাকা দাও, অনেক টাকার দরকার, দাও দাও। আমি তো নিমিত্ত মাত্র, আমার মাইনের টাকা সবই তো তোমার হাতে তুলে দিই। মানে এইরকম ট্রিমেন্ডাস লোক তোমরা কোনোদিন ওই কথা বিশ্বাস করো না। এটিএম কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত জানি না। কেন জানো না কেন? কি মানে? তুমি আমার স্ত্রী, তোমার একটা জানার নৈতিক অধিকার। আরে তুমি কি করো? ঝনক কিন্তু বসে পড়েছে না, আজকে পতাকা আঁকছে। বাহ, পতাকার পাশ দিয়ে ওটা কি বেরিয়েছে? ওটা দড়ি, ওটা দিয়ে টেনে টেনে পতাকাটা উত্তোলন করতে হয়, তাই তো? ও, পতাকাটাকে তুলতে হয় ওপর দিকে। হ্যাঁ উপর দিকে এরকম করে তুলতে হয়। লুকিয়ে লুকিয়ে খাবে বলে। সারাদিন পিছনে লাগছে, সারাদিন পিছনে লাগছে, শিয়াল্লা। গীতাদির সাথে আমরা এরকম মজা করতেই থাকি, কিন্তু তাতে গীতাদি একদম রাগ করে না। ঝনককে সকালবেলা খাইয়ে দিয়েছি চিড়ে সেদ্ধ, এখনও ওর গাড়িটা নিয়েই খেলতে ব্যস্ত। আজ তো স্কুল ছুটি। আর এদিকে আমি ঝনকের জন্য একটু ঝোল ভাত বানাচ্ছি, একদম পাতলা করে। ও দেখতে এসেছে আবার ওর জন্য কি খাবার তৈরি করা হচ্ছে। রাকেশের মাথায় কিচ্ছু থাকে না, এত প্রেশার নিলে আর কি করে মাথায় থাকবে। কি হয়েছে তোমাকে বলি, রান্নার দিদিকে তো আমি রান্না করিয়েছি সব একদম A to Z, দুপুরে খাবো, রাতে খাবো। সকালে ও ঘুম থেকে ওঠার পর এই যে কীর্তনের শব্দ শুনতে পাচ্ছ, ওই কীর্তনের শব্দ শুনে আমাকে বলছে, এ বাবা আজকে তো দুপুরে আমাদের নিমন্ত্রণ ছিল। এরকম করলে হয় বলো তো? যেদিন নিমন্ত্রণ থাকছে সেদিন বলতে ভুলে যাচ্ছে, আর যেদিন থাকছে না সেদিন বলছে নিমন্ত্রণ আছে। এই করে না উল্টোপাল্টা হয়ে যায়। রান্না তো করিয়েছি, কিন্তু কেউ বাড়িতে নেই, নিমন্ত্রণ রক্ষা করতে আমাকেই যেতে হবে। রাকেশ তো বলেই গেল সেটা। ঝনকের একটু শরীরটা খারাপ, ওকে খাইয়ে নিয়ে যাবো যাতে ওখানে গিয়ে কিছু না খায়। ও এমনিতেও কিছু একটা খায় না, ওই একটু মুখে দেয়, কিন্তু সেটাও যাতে মুখে না দেয়, তাই জন্য ওকে খাইয়ে নিয়ে যাবো। ওই 2টো নাগাদ যাবো, ওখানে ঝনককে নিয়ে আমি যাবো, বাড়িতে কেউ নেই যেহেতু, তাই জন্য দুপুরের আজকে সব খাবার বাড়বে, আর দুপুরের খাবার রাত্রে খাবো। কী আর করবো, কিছু করার নেই। এখন একটু স্নান করে বেরিয়ে রেস্ট নিয়ে নিই। সকাল থেকে প্রচণ্ড চাপ গেছে আজকে, ঝনককে নিয়ে, আমার শ্বশুরমশাইকে নিয়ে, এমনকি রাকেশকে নিয়ে। ওরা সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি কাজকর্ম সারলাম, ঝনকের রান্না করলাম। ও আজকে দুপুরে যেটা খাবে সেটা আমি রান্না করেছি, কেননা ওর খাবারটা আমি যতটা সম্ভব নিজেই করার চেষ্টা করি, বিশেষ করে শরীর খারাপ হলে। ওকে খাইয়ে দাইয়ে নেবো, তারপরে রেডি হয়ে যাবো, আর তোমাদের সাথে সব শেয়ার করবো। আর ঝনক আজকে সকাল থেকে শুধু মানে স্বাধীনভাবে আছে। আজকে শরীরটা খারাপ বলে খুব একটা পড়ার জন্য প্রেশার দিইনি, ড্রয়িং করছে। আমি যখন স্নান করতে গেলাম তখন ওকে সেই অন্নপ্রাশনের ভিডিও চালিয়ে দিয়ে গেলাম। ওইটা তো ওর একটা ফেভারিট জিনিস, ওইটা চালিয়ে দিলে না ও কোনো দিকে তাকায় না, চুপচাপ বসে থাকে। এতক্ষণ ওইটাই দেখছিল, এখন আবার চলছে গান, ড্রয়িং, সারাদিনই চলছে।
এখানে একটা ড্রয়িং খাতা, এখানে একটা স্লেট, সারাদিনই চলছে। গান করছে আর তার সাথে ড্রয়িং। রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি আর ঝনককে খাইয়েও দিয়েছি। ঝনককে খুব অল্প করেই খাওয়ালাম। আসলে পেটের যখন প্রবলেম হয় না তখন একটু অল্প অল্প খাওয়ানোই ভালো। যতই পেটে খিদে থাকো খিদেটা রেখেই খাওয়ানো ভালো। এখন এদিকে একদম কেদরে কুদরে শুয়ে আছে, এবার এটাকে রেডি করাবো, তারপরে যাব। আসলে আর তো সব করা সবাইকে দেখাও। এটা ওকে দিয়া অনেকদিন আগে দিয়েছিল কিন্তু ও খোলেনি, ও গুড বয়, ওটাই দেখাতে বলছে। চলো রেডি করে দিদি। এটা আমি যত্ন করে রেখেছি। এই যে এই কাকিমার সাথেই আমি আর ঝনক গেলাম। একা একা ভালো লাগে না যেতে। এই কাকিমাকে তোমরা চিনতে পারছো হয়তো, উনি আমাদের রান্নাবান্না করেছিলেন সেই আমার শাশুড়ি মায়ের কাজে। উনি কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফের আত্মীয়ও হন বটে। সকলে প্রণাম করে উঠে দাঁড়ান, এখানে আরতি হবে যশোমতী নন্দা। গিয়ে দেখলাম তখনও কীর্তন শেষ হয়নি, আর একেবারে কি ভিড়। ঝনক তো কিছুই দেখতে পাচ্ছিল না। ওকে কাকিমা কিছুক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়েছিল, তারপর হাঁপিয়ে গেছে। তারপরে বাধ্য হয়ে আমি কোলে নিলাম। কোলে নিয়ে দাঁড়ানো যায় এত বড় ছেলেকে? কিছুক্ষণ কোলে নেওয়ার পরেই তো হাঁপিয়ে গেছি, আর ওর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। আর ঘুম পেয়ে যাওয়াতে পুরো শরীরের ভরটা আমার গায়ে দিয়ে দিয়েছে। খুব কষ্ট হয়েছে জানো তো। ঝনককে তো দুপুরবেলা খাইয়ে সাধারণত ঘুম পাড়িয়ে দিই, আজকে খেয়েই গেছে, ওই কারণে ঘুম পেয়েছে। আর তার থেকেও বড় কথা, তখন বেজে গেছিলো 3টে। ঘুম পাওয়াটাই স্বাভাবিক। ও তোমাদেরকে তো বলিনি, যাদের বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছিল ওনার মায়ের বাৎসরিক কাজ, সেই উপলক্ষে এই কীর্তন আর তার সাথে খাওয়া দাওয়া। দেখো কি নাচের বহর দেখো। কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে সবাই প্রণাম করে আমরা গেলাম নিচে প্রসাদ নিতে। নিমন্ত্রণ খেতে তো গেছিলাম, কিন্তু ওখানে কতটা ভিড় দেখতেই পেলে। ঝনককে নিয়ে গেলাম, আবার চলে এলাম। আসলে ঝনককে তো খাইয়ে নিয়ে গেছিলাম, ওর অত্যন্ত ঘুম পেয়ে গেছে। আজকে খুব ভোরে উঠেছিল, তোমাকে বললাম পটি পেয়ে গেছিলো বলে খুব ভোরে উঠে গেছিলো 6:30টার মধ্যে। এখন 3টে বাজে। আমি যদি ওখানে ওই ভিড় ঠেলে খেতে বসতে যেতাম অনেকটা দেরি হয়ে যেত। আর ও বায়না করতো, আমি চলে এলাম। ওই যে কাকিমার সাথে গেলাম, দেখতেই পেলে ঝনক যাচ্ছে হাত ধরে ধরে নাচতে। কাকিমাকে বললাম তুমি একদম একটু প্রসাদ আমাকে দিয়ে যাও, ওই কাকিমা আমাকে দিয়ে যাবে। আমি তো রান্না করেছি, আমার তো অসুবিধা নেই। ঝনককে এসেই শুয়ে দিয়েছি আগে। এবার একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। 3টে বেজে গেছে। আজকে সকালবেলা ঝনক ঘুম ভাঙিয়ে দিয়েছে তো খুব ভোরে, তাই জন্য ঘুম থেকে উঠে গেছিলাম। সারাদিন একভাবেই কাজ করার মধ্যেই ছিলাম। তারপরে 3টের সময় ওখান থেকে ফিরে 3:30 পৌনে 4টের সময় শুলাম। শোয়ার পর আজকে একদম ঘুম হয়নি। একটার পর একটা মানে ফোন কলিং বেল এই হয়ে গেছে। প্রথমেই একদম কাকিমা এলো, ওই যে ওখানে তো গেছিলাম প্রসাদ না খেয়ে চলে এসেছিলাম, প্রসাদ দিয়ে গেল। এই দেখো কী হারে সব দিয়ে গেছে। এখানে ডাল, এখানে একটা তরকারি মনে হয়, ঠিক বুঝতে পারছি না কিসের তরকারি। এখানে কচুর শাক, এই ডালের পাশে আবার আলু ভাজাও আছে, আলু ভাজা আছে। তারপরে এখানে পায়েস, তারপরে এখানে পনিরের তরকারি। শ্রাদ্ধের অনুষ্ঠান তো তাই জন্য আর কি নিরামিষ, বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠান। তারপরে আবার একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই এলো, সেই জন্য আবার ঘুম ভাঙলো। তারপরে আমার শ্বশুরমশাই এলেন ঠিক 5:10 নাগাদ। আমি তো ভেবেছিলাম যে ওখানে গেছেন এইমসে, ওখানেই খেয়ে নেবেন, কিন্তু ওখানে খাননি। বাইরের খাবার একদমই সহ্য হয় না। আবার তখন উঠে খেতে দিই, মানে পুরো দুপুরটা ওই করতে করতে কেটেছে। এখন চাটা করে দিয়ে এসে ঝনককে নিয়ে বেরোবো একটু, নিজেরও কাজ আছে, ওর পড়া আছে, আজকে মঙ্গলবার তাও পড়া আছে, তারপর রান্নার ক্লাস আছে, অনেক কাজ আছে। আর এখন আমি আগে ঝনকের টিফিনটা গুছিয়ে দিই। টিফিন বলতে আজকে পেটটা খুব একটা ভালো নেই, ওই জন্য বিস্কিট, ক্রিম ক্র্যাকার বিস্কুট, যেটা খুব খেতে ভালোবাসে। মেরি বিস্কুট একদম খেতে চায় না, তাই জন্য ওর শরীর খারাপ হলে সাধারণত ওকে ক্রিম ক্র্যাকার বিস্কুটটাই দিই। এবার বেরোবো। আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, অত বেলা করে খেয়েছি, খেয়ে উঠেছি তখন বেজে গেছে 3:40। আর রাকেশ অফিস থেকে ফেরার সময় কি নিয়ে এসেছে দেখো, এক পোটলা সিঙ্গাড়া। যদিও এই সিঙ্গাড়াটা শুধুমাত্র আমাদের জন্যই আনেনি, এনেছে ঝনকের কার জন্য বলো তো? তোমার দিদার জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছে, তুমি দিদাকে গিয়ে দেবে, ঠিক আছে? ঝনকের দিদার জন্য সিঙ্গাড়া আনা হয়েছে, সেই সিঙ্গাড়াটা নিয়ে এখন ঝনকের দিদার কাছে যাব। কেননা পালপাড়ার সিঙ্গাড়া খুবই ফেমাস সিঙ্গাড়া, সেই সিঙ্গাড়াটা যে খায় প্রত্যেকেই এই সিঙ্গাড়াটা বারবার খেতে চায়। আর ঝনকের দিদার পক্ষে তো আর সম্ভব না পালপাড়ায় সিঙ্গাড়া খেতে আসবে, তাই মাঝে মধ্যে আমরাই নিয়ে যাই। এখন তাদের করে রেডি হই, ঝনককে পড়তে নিয়ে যাব, তারপর আমারও কিছু কাজ আছে। আজকের দিনটাই একেবারে বাজে জানো তো। সকালবেলা একবার রেডি হলাম, গেলাম ওখানে, ঝনক এত বায়না করলো ঘুম পেয়েছে বলে, খাওয়া দাওয়া না করেই চলে এলাম। যদিও প্রসাদ পেয়েছি, আবার এখন রেডি হলাম বেরোতে যাব, তখন আবার ওর বলছে আমার শরীরটা ভালো লাগছে না।
কেমন একটা যেন গাটা ম্যাজ ম্যাজ করছে, গাটা গরম গরম, এত ভুগছে এই বছরটা পড়ার পর থেকে, মানে 26 সালটা পড়ার পর থেকে না প্রচণ্ড ভুগছে, একটার পর একটা লেগেই আছে। ওই দেখো শুয়ে আছে, ব্যাগপত্র তো সবই গোছানো হয়ে গেছিলো, কিন্তু দাঁড়াও কিন্তু যাওয়া তো হলো না, গানের ক্লাসও ছিল। যদি শরীরটা একটু ঠিক হয় তাহলে গানের ক্লাসে নিয়ে যাবো, আর না হলে পড়তে যাওয়াটা তো হলোই না। এমন একটা দিন যায় সকাল থেকে, মানে দিনটা একদম বাজে কাটে, বিচ্ছিরি কাটে, যেমন আজকের দিনটা যা যা করতে যাচ্ছি কোনোটাই হচ্ছে না। এখন আর কি করা যাবে, শরীর খারাপ লাগছে। আগে যেদিনকে বলেছিল সেদিনকে পড়তে গিয়ে বমি করেছিল, আজকেও যদি পাঠিয়ে দিই সেটা ঠিক হবে না। বাড়িতে একটু রেস্ট নিক, যদি পারি নিজে একটু পড়তে বসা। ঝনকের এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, আসলে পড়তে যায়নি তো, পড়তে বসছেও না, গানও করতে যাবে না বলছে, তাই জন্য এখন ও বলছে শরীরটা খারাপ, গাটা হালকা একটু গরম, কিন্তু ও শরীর খারাপ না লাগলে শরীর খারাপ বলতো না। আর তার থেকে বড় কথা, ও শরীর খারাপ না হলে শুয়ে থাকতো না, ওটা হলো সব থেকে বড় প্রমাণ। ঠিক আছে, রেডি? না নাও স্টার্ট, 1 2 3 4। সারে আমার পাপা আমার পাদা দা কামা বাবা নি সানি দা কামা গড়ি। সারে আমার পাপা আমার পাদা দা কামা বাবা নি সানি দা কামা গড়ি। এবার অন্য তাল। স্টপ। আরে গানের ক্লাসে যায়নি সে ঠিক আছে, কিন্তু বাড়িতে একটু এইভাবে গান প্র্যাকটিস করতে অসুবিধা কি? খেলার ছলে আজকে তো আর জোর করে যদি বসাই গান করতে চাইবে না, তাই শুয়ে শুয়ে খেলার ছলেই একটু গান প্র্যাকটিস করানো গেল। গান না, তালটা। একটা গাড়িটা সারিয়ে আনলাম সবুজটা, সেটাও হলো না। আজকের দিনটা যে কতটা বাজে সেটা সবাইকে বলেছি। এই গাড়িটা ঠিক করার চেষ্টা করলো, যখন দেখলো কোনো কাজই হচ্ছে না তার এই কাজটি হলো না। এই গাড়িটা ঝনককে ওর দিয়া দিয়েছিল একবার জন্মদিনে, বলেছিলাম এইসব রিমোট কন্ট্রোল গাড়ি দিও না, ফালতু ফালতু এগুলো খেলতেও পারে না। ওই গাড়িটা আমি সারিয়ে আনলাম হচ্ছে টিভি সারা যারা তাদের দোকান থেকে, তারা ওই তাতাল দিয়ে দিল, স্প্রিং লাগিয়ে দিল, তাতে ওই গাড়িটাও কাজ হচ্ছে না। উনি বললো হচ্ছে, আমি বাড়িতে এসে ব্যাটারি লাগালাম, দেখলাম হচ্ছে না, অনেক খোঁচাখুচি করলাম। তুই কি করছিস? তোর তো শরীর ঠিক হয়ে গেল দেখছি। বললাম না আজকে দিনটা খারাপ, যেটাই হাত দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে না। ঝনক বমি পাচ্ছে করছে বলে এখানে আবার গামলাটা সেট করা হয়েছে। এখানে দুটো নাটকবাজ, একটা হলো জুনিয়র নাটকবাজ আর একটা হলো সিনিয়র নাটকবাজ। রাত্রি কটা বাজে দেখো, 11টা 20-25 হয়ে গেছে। এই দুটোর মানে নাটক শেষ হয় না বাড়িতে। আমাকে ভালোবাসিস না? না মেরে দে বাগদু আমার গানে জোড়াইয়ে। আমাকে ভালোবাসিস না? না ভালোবাসিস না? দুজন মিলে মারপিট শুরু করলো ঠিকই, কিন্তু যেই বাবা চেপে ধরেছে হাত তো ছাড়াতে পারছে না, আর হাত ছাড়াতে না পেরে কেমন যেন কাঁদো কাঁদো হয়ে গেছে। তাই আটতে দাঁড়া আটতে হাতটা কেন ছাড়ো? তুই হাতটা ছাড়া, ছাড়িয়ে মার। পাজি না। যেই হাতটা ছেড়েছে আবার শুরু করলো অ্যাটাক। ছাড়ো না ঝনক, ও মারে না। না মারবো। আমি যখন ধরেছিলাম তখন তো পারলি না, যেই ছেড়ে দিয়েছি দয়া করে অমনি আমার মারতে এসছিস। ছেলে আজ দেখছি আমার ওপর সদয় হয়েছে, বাবাকে মেরে আমাকে আদর করতে আসছে। বাবা ভালো, কিন্তু এই ঝনক ওরকম মারে না, আসো আসো। সাথে খেলবো না সব। বাবা রাগ করেছে, চলে যাচ্ছে। আরে এটা তো মজা করে করলো, যেই বাবা বলেছে চলে যাবে ব্যাস, কোনো মতেই বাবাকে যেতে দেবে না। দেখো একেবারে পিঠে, মানে ঘাড়ে চেপে বসলো। পড়ে যাবি, যেন নাকে শার্ট করে দাও। না পালাচ্ছি ঠিক আছে লাগু লাগু। ওরা সত্যি আমার কাছ থেকে। না 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 চলে যাই আমি জঙ্গলে, যাও না। আমি জঙ্গলে
একটু ভালোবাসে না। ভালোবাসি। আমার নাকে লেগেছে, তারপর নাকে আদর করতে আসেনি আমাকে। যাও যাও, আদর করে দাও, আদর করে দাও। আসেনি, আমার নাকের মধ্যে মেরেছে, তাও শার্ট করে দেয়নি। আমি বলে আমি রাত করেছি। আদর করে দেয়নি, হামি দিয়ে দেয়নি, আমি জঙ্গলে চলে জঙ্গলে। কি হচ্ছে এখানে দেখো শুধু, দুটোই বলেছিল নাটকবাজ, একটা জুনিয়র নাটকবাজ, একটা সিনিয়র নাটকবাজ। কান্দি খেয়ে রক্ত বার করে দিয়া। তুমি কে? তুমি কে? আমি আরেকটা বুঝছো তো চুনটাকে খাই। দাঁতে সান দেওয়া হয়েছে? হ্যাঁ এই যে। দেখি দাঁতটা দেখিয়ে দাও। ইয়া উলোরে হ্যাঁ। তোমরা কি করছো বলো তো জন্য রে? লেগে যাবে কিন্তু, লেগে যাবে কিন্তু। খেয়ে নে, খেয়ে নে। জন্য লাগবে। ঝনক কেমন কেমন টেস্ট? মাংসটা ভালো? তাহলে আমি খাবো। চল তো মাংসটাকে খাবো। ভালো, মাংসটা ভালো, টেস্টি। এই চল তো। মারবে না, মারবে না, মারবে না। কি হচ্ছে এগুলো? ঠিক আছে, হয়ে গেছে, এবার হয়ে গেছে, হয়ে গেছে, চলে যাও। চল, আত্মসমর্পণ করেছে, ছেড়ে দিই। হ্যাঁ, শরীর খারাপের ব্যাপারে ঝনক কখনোই মিথ্যে কথা বলে না। কিছুক্ষণ পরেই থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম 100 জ্বর। ওষুধ খাওয়ালাম, কিছুক্ষণ শুয়েছিল। জ্বরটা সারার সাথে সাথেই দেখো আবার শুরু করেছে। আজ রাতে বাবা ছেলের এইরকম দুষ্টুমি চলতেই থাকুক। আর তোমাদের কাছ থেকে এবার বিদায় নেওয়ার পালা। কাল আবার নতুন ভিডিওতে দেখা করব। গুড নাইট, টাটা।